আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আমি শিকা আজিজ। চাকরি ফিরে পাওয়ার দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন ডেকেছে হাসিনা সরকারের সময়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আবারও আন্দোলন নিয়ে কি বলছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা? যেমনটি বলছিলেন, গত সরকার আমলে অর্থাৎ বিগত 15 বছরে যে বিভিন্ন যেই পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয় এবং তারই প্রেক্ষিতে কিন্তু তারা এখন কিন্তু মানববন্ধন করছে না। আপনাকে একটু আমি জানিয়ে দিতে চাই যে তারা কিন্তু বিভিন্ন সময়ে যে প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছেন তাদের চাকরি ফেরত পাওয়ার জন্য অথবা চাকরিতে পুনর্বহালের জন্য যে প্রশাসনিক ট্রাইব্যুনাল রায় রয়েছে সেই রায় কিন্তু তারা পেয়েছে, কিন্তু রায় পাওয়ার পরবর্তী সময়ও পুলিশ সদর দপ্তর থেকে কিন্তু কালক্ষেপণ করা হচ্ছে, এমনটি আমাদেরকে এখানে যারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আদালতের রায় প্রাপ্ত হওয়ার পর কিন্তু অন্যায়ভাবে তারা দাবি করছেন যে তাদেরকে অন্যায়ভাবে কিন্তু পুলিশের যে চাকরিতে বহাল করা সেটি কিন্তু এখনো করা হয়নি এবং যার দরুন তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে আদালত থেকে রায় দেওয়া হয়েছে সেই রায়ের প্রেক্ষিতে যেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়। আমরা একটু যুক্ত হওয়ার চেষ্টা করব একজনের সাথে, এখানকার যিনি আন্দোলন করছেন তাদের সাথে কিন্তু একটু যুক্ত হওয়ার চেষ্টা করব। তাদের কাছে যুক্ত হয়ে আমরা জানার চেষ্টা করবো যে তারা কেন এখানটা দাঁড়িয়েছেন। ভাইয়া, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনারা বলেছেন যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন সময় যারা চাকরিচ্যুত হয়েছেন এবং আপনাদের জন্য আপিল বিভাগ থেকে কিছু রায় হয়েছে যাতে করে আপনারা আপনাদের চাকরিতে পুনর্বহালের হন, কিন্তু এখন কেন পুনর্বহাল হতে পারছেন না সে জায়গাটা আমাদের একটু জানাবেন আমাদের দর্শকদের। আমরা প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে রায় পেয়েছি, আপিল ট্রাইব্যুনাল থেকে রায় পেয়েছি। রায় পাওয়ার পর আমরা 5ই আগস্টের পর আমরা এসেছিলাম পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে। আমাদের কাছ থেকে আবেদনপত্র নিয়েছিল যে আপনাদেরকে যোগদান করানো হবে, কিন্তু দীর্ঘ 5 মাস হয়ে যাওয়ার পরও হেডকোয়ার্টার্স থেকে আমরা কোনোরূপ কোনো মন্তব্য আমাদের বিষয়ে পাই নাই। আমরা এখানে এসেছি, আমাদের একটা মন্তব্য অবশ্যই দিতে হবে। দর্শক যেমনটি বলছিলেন যে এখানে যারা আছেন তারা মূলত যে প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনাল রায় পাওয়ার পরও তারা কেন চাকরিতে পুনর্বহাল হতে পারছেন না সেই দাবি নিয়ে মূলত তারা এখানের পুলিশ হেডকোয়ার্টারের ঠিক বিপরীত মেইন ফটকের বিপরীত পাশে কিন্তু তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানবো এবং এই বিষয়ে আরো আমাদের দর্শকদের বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে পুলিশ হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যদের আন্দোলনের সর্বশেষ তথ্য। ইশিকা। আদিত্য, অনেক ধন্যবাদ আপনাকে। পুলিশ সদর দপ্তরের সামনে আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় হারানো চাকরি ফিরে পাওয়া সহ নানা দাবিতে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। মানববন্ধনে অংশ নিয়ে কি দাবি জানাচ্ছেন তারা? বাগেরহাটে মূলত বিডিআর বিদ্রোহের সময় যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে মানববন্ধন করছেন। এদের প্রধান দাবি হচ্ছে চাকরিচ্যুত যেসব বিডিআর সদস্য রয়েছেন তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা এবং যারা দীর্ঘদিন ধরে জেল বন্দী রয়েছেন সেসব নির্দোষ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি দেওয়া এবং স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণের দাবিতে কিন্তু আজকে এখানে বিডিআর সদস্যদের যে পরিবার রয়েছে সেই পরিবারের সদস্যরা এখানে মানববন্ধন করছেন। এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনারা আসলে কেন দাঁড়িয়েছেন, আপনাদের দাবি দয়া কি একটু জানাবেন? ধন্যবাদ। আমি বিডিআর কল্যাণ পরিষদের বাগেরহাট জেলার শাখার উদ্যোগে আয়োজিত আজকে এই মানববন্ধনে আমি সাংবাদিক সহ সকল দেশবাসীর সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমরা মূলত আজকে এখানে দাঁড়িয়েছি 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে পিলখানায় শহীদ 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যার বিচারের দাবিতে আমরা আজকে এখানে মানববন্ধন করেছি। এই মানববন্ধনের ভিতরে আমরা আমাদের 3টি দাবি উপস্থাপন করতে চাচ্ছি। আমাদের প্রথম দাবি হচ্ছে পিলখানা এবং পিলখানার বাইরে যতগুলা স্থাপনায় বিশেষ কোর্ট বসিয়ে আমাদের বিচারের নামে জেল জরিমানা করে
আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমাদের সকলের নিঃশর্ত মুক্তি এবং সকলকে চাকরিতে পুনর্বহাল এবং সকল সুযোগ সুবিধা আমরা যাতে পেতে পারি, এটা আমাদের প্রথম দাবি। পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত যদি যে সকল সেনা কর্মকর্তা রয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি শহীদ পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। এবং আমার সাথে একজন চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছেন, আমি তার কাছে জানতে চাবো যে আসলে আপনারা কি আসলেই নির্দোষ এবং কি কারণে আজকে দাঁড়িয়েছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সাংবাদিক ভাই সহ দেশের দেশবাসী সবাইকে। আসলে আজকে আমরা রাস্তায় কেন দাঁড়িয়েছি আপনারা বিগত 7-8 তারিখে দেখতে পেয়েছেন। বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে আমরা বাংলাদেশের নিরপরাধ বিডিআর সদস্য যারা বিগত দিনের প্রহসনের শিকার হয়েছিলাম তারা আজকে আবার সংঘবদ্ধ হয়েছে। আমাদের উপর যে জুলুম নিষ্পেষণ হয়েছে তা জাতির কাছে আর নতুন করে কিছু বলার প্রয়োজন রাখে না। আপনারা দেখেছেন যে আমাদের ভিতরে কারাবন্দী যারা বিডিআর সদস্য রয়ে গেছে তারা অনেকেই আইনের গতি অনুযায়ী জামিন পেয়েছে, খালাস পেয়েছে, অথচ তারা আইনের অধিকার হিসাবে এখনো কারামুক্তি পায় নাই। সেই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আর তার সাথে সাথে নিরপরাধভাবে আমরা যারা চাকরিতে ছিলাম আমাদেরকে প্রহসনের বিচারের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে, জেল দেওয়া হয়েছে। আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমাদের দাবি জানাতে চাই যে আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহালের মাধ্যমে বিগত দিনের সকল সুযোগ সুবিধা প্রদান করা হোক, যাতে করে আজকে আমরা বাংলাদেশের এই দুঃসময়ে আপনারা দেখেছেন বাংলাদেশের ভূখণ্ড আবার উত্তেজিত হয়েছে ভারতের আগ্রাসনের মাধ্যমে। আমরা আবারও চাই আসলে এখানে যারা দাঁড়িয়েছেন এদের মধ্যে কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যরাও ছিল। তাদের দাবি যে সরকারি যেসব সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা ছিল সেই সব সুযোগ সুবিধা দেওয়া হোক এবং চাকরিতে পুনর্বহাল হোক, এবং চাকরিতে পুনর্বহাল করলে তারা দেশের যে দেশপ্রেমিক বিডিআর সদস্য হিসেবে বর্তমান যে ক্রান্তিকাল চলছে এতে দেশের পক্ষে ভূমিকা রাখার তারা চেষ্টা করবেন। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে বিডিআর চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধনের সর্বশেষ খবর। সোহান, অনেক ধন্যবাদ আপনাকে। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধনের সবশেষ তথ্য জানছিলাম সোহানের কাছে। চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে জোড়া খুন মামলার প্রধান আসামি সহ 2 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, কিভাবে গ্রেপ্তার করা হলো এবং এ নিয়ে পুলিশ কি জানিয়েছে, আর আসামিদের আদালতে তোলা হবে কখন? জি ইশিকা, আপনাকে ধন্যবাদ। গত 17 ডিসেম্বর কিন্তু চাঁপাইনবাবগঞ্জের নাচলের মল্লিকপুরে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে ছুরিকাঘাতে 2 শিক্ষার্থী নিহত হয়। এই নিহতের পর থেকে কিন্তু প্রথমে নিহতের স্বজনরা নাচল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর কিন্তু পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে, কিন্তু নাচল থানা থেকে মামলাটি হস্তান্তর করা হয় জেলা গোয়েন্দা শাখা অর্থাৎ ডিবি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি ডিবি পুলিশের উপপরিদর্শক এসআই ফয়সাল হাসান ঢাকার সাভার এবং ময়মনসিংহ থেকে 2 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ 1 নম্বর আসামি শাহিনকে সাভার থেকে গ্রেপ্তার করে এবং তাদেরকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়েছে। তারা কিন্তু হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল বলে তারা স্বীকার করেছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এর মধ্যে সংবাদ সম্মেলন করছে। সংবাদ সম্মেলন কিন্তু তিনি সেই বিষয়টি তুলে ধরছেন। তারা বলছে কিন্তু আসলে তাদের পূর্ব বিরোধ ছিল, এই পূর্ব বিরোধ থেকে তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। এখানে কোনো রাজনৈতিক কোনো ইন্ধন বা রাজনৈতিক কোনো হত্যাকাণ্ড ছিল না। তবে আমরা যে বিষয়টি একটু আগে জানতে পেরেছি যে পরিবারের স্বজনরা কিন্তু এই অন্যান্য যে আসামিরা আছে সেই আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য জোরদার দাবি জানিয়েছেন এবং পুলিশও বলছে যে যারা এখনো পর্যন্ত যারা বাইরে আছে তাদেরকে কিন্তু ধরার জন্য চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা পালিয়ে গেছে, তাদেরকে ধরার জন্য তারা অভিযান চালাচ্ছে। তারা কিন্তু আদালতে ইতিমধ্যে কিন্তু নিজেদের দোষ স্বীকার করে, বিশেষ করে যে মামলার 1 নম্বর আসামি শাহিন নিজের দোষ স্বীকার করে 164 ধারাতে জবানবন্দি দিয়েছে। জি ইশিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই ও রানওয়ে পরিদর্শনে বগুড়ায় যাচ্ছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, বিমান বাহিনী প্রধান ঠিক কটা নাগাদ সেখানে পৌঁছবেন, আর বিমানবন্দর চালুর বিষয়ে কতটা আশাবাদী বগুড়াবাসী?
বগুড়া ভৌগোলিক এবং শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে কিন্তু 2 যুগ 90-এর দশকে এই বগুড়ায় কিন্তু 110 একর জায়গা জুড়ে 22 কোটি টাকা ব্যয়ে এখানে কিন্তু বিমানবন্দর চালু করা হলেও সেখানে কিন্তু আজ পর্যন্ত একটি বাণিজ্যিক বিমান আজ পর্যন্ত কিন্তু উড্ডয়ন হয়নি। চালুর পর থেকেই এইটি কিন্তু ব্যবহৃত হচ্ছে ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল হিসেবে। আজকে কিন্তু বগুড়াবাসী সহ উত্তরাঞ্চলের মানুষের অন্তরে কিন্তু একটি ব্যাপক আশার সঞ্চার হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আজ বগুড়ার এই বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন, ইঞ্জিনিয়ার ব্রিফ সহ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আজ বগুড়ায় এসেছেন। এই মাত্র আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার যোগে তিনি এসেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি কিন্তু আজকে এই বগুড়াতে আগমনের সাথে সাথে বগুড়াবাসী কিন্তু আবারও নতুন করে একটি আশায় বুক বেঁধেছে বগুড়ায় বাণিজ্যিকভাবে বিমানবন্দর চালুর জন্য। শুধু বিমান বাহিনী প্রধানই নয়, তার সাথে কিন্তু রয়েছেন বেবি চকের চেয়ারম্যান সহ বিমান বাহিনীর সংশ্লিষ্টরা। তাদের আজকে কিন্তু এই বগুড়া এয়ারপোর্টের যে রানওয়ে রয়েছে সেটি পরিদর্শনের পাশাপাশি বিমানবন্দর চালুর লক্ষ্যে কোথায় কোথায় গ্যাপ রয়েছে এবং কি কি সম্ভাবনা বা আমাদের ত্রুটি রয়েছে সেগুলো কিন্তু তারা যাচাই করবেন। এবং আজকে তার আগমন উপলক্ষে কিন্তু বগুড়াতে কিন্তু সাত রব উঠেছে এবং বগুড়ার লাখো জনতা আজকে অপেক্ষায় রয়েছে যে তার মুখ থেকে একটি আশার বাণী শুনবেন যে উত্তরের প্রাণকেন্দ্র যে বগুড়া শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে একটি বিমানবন্দর থাকার পরেও সেখান থেকে দীর্ঘ বছর প্রায় 2 যুগ এখন পর্যন্ত একটি বাণিজ্যিক বিমান চলাচল করতে পারেনি, উঠতে পারেনি, যাত্রা করতে পারেনি। এই বগুড়া যেখানে মহাস্থান গড় সহ শিল্প, সংস্কৃতি, শিক্ষা সব দিক থেকে দেশের ভিতরে কিন্তু নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে, বড় বড় মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি থাকার পরেও শুধুমাত্র একটি বিমানবন্দরের অভাবে কিন্তু আমরা পিছিয়ে আছি বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য। এই বগুড়ায় রয়েছে বিসিক, যেখান থেকে বছরে 1000 কোটি টাকার ওপরের পণ্য রপ্তানি করা হয় বিদেশে। তারপরেও কিন্তু শুধুমাত্র বিমানবন্দর না থাকার কারণে কিন্তু আমরা বছরের পর বছর পিছিয়ে রয়েছি আমাদের শিল্পের বিকাশে। এই বগুড়ায় যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেই ইন্ডাস্ট্রিগুলোতেও কিন্তু বৈদেশিক যে বিভিন্ন বায়াররা আছে শুধুমাত্র যাতায়াত ব্যবস্থার এই ত্রুটির কারণে তারা কিন্তু চাইলেও কিন্তু বগুড়াতে তারা আসার জন্য ইচ্ছা পোষণ করে না। তারা অধিকাংশ সময় বগুড়ার যে ব্যবসায়ীরা তাদেরকে ঢাকায় গিয়ে কিন্তু তাদের যে বাণিজ্যিক কার্যক্রম আছে তা কিন্তু করতে হয়। আজ বগুড়া এরুলিয়ার এই ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুলে যেখানে 4500 ফিট রানওয়ে কিন্তু রয়েছে, মাত্র বগুড়া জেলা প্রশাসক হোস্টা আফরোজার দেয়া তথ্য মতে মাত্র 1500 ফিট রানওয়ে যদি এই বগুড়ায় সংযুক্ত করা যায়, এই রানওয়েকে সম্প্রসারণ করা যায়, তাহলে কিন্তু আপাতত ডোমেস্টিক যে ফ্লাইটগুলো রয়েছে অভ্যন্তরীণ রুটে কিন্তু বিমান চলাচল করা সম্ভব হবে। শুধু তাই নয়, এখানে বিমানবন্দর চালুর মধ্য দিয়ে একদিকে যেরকম বগুড়ার শিল্পের বিকাশ ঘটবে, অন্যদিকে কিন্তু উত্তরাঞ্চলের কৃষি থেকে শুরু করে বাণিজ্যিক যে একটি সম্ভাবনার দ্বার তা কিন্তু উন্মোচন হয়ে যাবে। বিগত সরকারের সময় বারংবার আমরা দেশ টিভি সহ বিভিন্ন মিডিয়াতে এই বিমানবন্দরের গুরুত্ব তুলে ধরে কিন্তু বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়েছে কর্তৃপক্ষের নজরে আনার জন্য। আমরাও কিন্তু আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। তারপরেও শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবে বছরের পর বছর বঞ্চনার শিকার হয়েছিল এই বগুড়া বিমানবন্দরের চালুর যে উদ্যোগ। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আজকে বিমান বাহিনী প্রধান বেবি চকের চেয়ারম্যানের আগমনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মাঝে নতুন করে এক আশার সঞ্চার হয়েছে। তারা কিন্তু আজকে একটি ইতিবাচক সত্য দেখতে শুরু করেছে যে তাদের মুখ থেকে আমরা অবশ্যই ইতিবাচক একটি বার্তা শুনতে পারবো এবং বগুড়াবাসীর যে দীর্ঘদিনের স্বপ্ন একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু, সেটি হয়তোবা আমরা আজকে তাদের মুখ থেকে সেই খুশির সংবাদ বা ইতিবাচক যে যাত্রার সূচনা তা হয়তো আমরা জানাতে পারবো। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি কিন্তু বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তাদের নিয়ে কিন্তু বগুড়ার যে ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল সেখানে কিন্তু
উনি এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। এবং বগুড়ার যে রানওয়ে পরিদর্শন, এখানে ৪,৫০০ ফিট রানওয়ে রয়েছে, আর কতটুকু রানওয়ে হলে এখান থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করার সম্ভব হবে, সুযোগ হবে, সেটি কিন্তু তারা কিন্তু আজকে পরিদর্শন করবেন এবং বিমানবন্দর চালুর লক্ষ্যে যে সম্ভাব্যতা যাচাই সেটিও কিন্তু তারা করবেন। পাশাপাশি তার আজকে কিন্তু এই এলাকার তিনি যেহেতু এসেছেন, এই জন্য বগুড়ার সাধারণ মানুষের মাঝে তারা কিন্তু আজকে শীত বস্ত্র বিতরণেরও কার্যক্রম রেখেছে। শুধু তাই নয়, আর কোনো সম্ভাব্যতা যাচাই বা পরিদর্শন শুধুমাত্র বছরের পর বছর যে অপেক্ষা তা নয়। এখন মানুষ চায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিমানবন্দর চালু যে স্বপ্ন সেটি যেন দ্রুত বাস্তবায়িত হয়। কৃষিকা বগুড়া এরুলিয়া বিমানবন্দর থেকে বিমান বাহিনী প্রধানের আগমন এবং সকল পরিদর্শন কার্যক্রম নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে। বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই, রানওয়ে পরিদর্শনে বিমান বাহিনী প্রধান গেছেন বগুড়ায়। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। কনকনে ঠান্ডায় সাতক্ষীরা ও কিশোরগঞ্জে বেড়েছে নানা রোগের প্রকোপ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন ও তোফায়েল আহমেদ। প্রথমেই যাচ্ছি সুমনের কাছে সাতক্ষীরায়। সুমন, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, আর চাপ সামলাতে কি ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ? ইশিকা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা শিশু হাসপাতালের যেটি বহির্বিভাগ, সেই বহির্বিভাগের কাছে। এখানে প্রচণ্ড ভিড়, রোগীতে একেবারে ভরে গিয়েছে বহির্বিভাগ। একই চিত্র যে এখানে হাসপাতালের প্রত্যেকটি বেড ভরে গিয়েছে। কোনো সিটে একটা সিটে 2 জনও চিকিৎসা নিচ্ছে। একই চিত্র সাতক্ষীরা সদর হাসপাতালে, একই চিত্র সাতক্ষীরা সদর উপজেলা ছাড়াও সাতক্ষীরা 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রত্যেকটি জায়গাতেই শীতজনিত রোগ, জ্বর, সর্দি, কাশি। তবে এখানে যেটি হচ্ছে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত। আমরা এখানে অন্তত 20 জন রোগীর অভিভাবকের সাথে কথা বলেছি। তাদের প্রত্যেকেই কোল্ড ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়েছে। হাসপাতালের কর্তৃপক্ষ প্রত্যেকটি হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এই অবস্থায় আসলে চিকিৎসকদের পরামর্শ হচ্ছে এই মুহূর্তে শীতের কারণে যে রোগগুলো হচ্ছে সেগুলোর দিকে খেয়াল করতে হবে, যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে এবং গরম পোশাক যাতে পরে। কি হয়েছে বাবুটার? সর্দি লেগেছে, সর্দি, বুকে শ্বাসকষ্ট হচ্ছে, ও দুধ খাইতে পারে না। কতদিন ধরে? কালকে থেকে এরকম হচ্ছে। হ্যাঁ, যেমনটি শিক্ষা শুনছিলাম, জ্বর, সর্দি, কাশি এবং কোল্ড ডায়রিয়ায় ভরে গিয়েছে। এখানে যে মানুষগুলোকে দেখছেন প্রত্যেকেই আসলে তাদের শিশুদের নিয়ে, তাদের নবজাতকদেরকে নিয়ে অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত। এখন চিকিৎসকরা বলছে দুশ্চিন্তার থেকে জরুরি হচ্ছে গরম পোশাক পরা, যেহেতু এই উপকূলে, দক্ষিণের এই উপকূলে প্রচণ্ড শীত পড়েছে। প্রতিদিন 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামছে, কখনো কখনো 13, তার বেশি। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। কনকনে ঠান্ডায় শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে সাতক্ষীরায় এবং সেই সঙ্গে কিশোরগঞ্জে এই মুহূর্তে যুক্ত হচ্ছে সহকর্মী তোফায়েল আহমেদের সঙ্গে। তোফায়েল, কেমন দেখছেন রোগীর চাপ কেমন বেড়েছে হাসপাতালে, আর চাপ সামলাতে কি ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ? জি ইশিকা, আসলে আপনি যেমন বলছিলেন, কিশোরগঞ্জে কিন্তু ইতিমধ্যে কিন্তু শীতের প্রকোপ কিন্তু বেড়েছে। আর এই শীতের প্রকোপের কারণেই কিন্তু কিশোরগঞ্জে কিন্তু যেই ঠান্ডাজনিত যে রোগে কিন্তু কিশোরগঞ্জের যে শিশু এবং বয়স্করা রয়েছেন, এই ধরনের রোগীরা কিন্তু আসলে হাসপাতালে কিন্তু চাপ বেড়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে আসলে যেটি জানতে পেরেছি, ইতিমধ্যেই কিন্তু এখনো পর্যন্ত গত 24 ঘন্টায় শিশুর যে ওয়ার্ডটি রয়েছে সেখানে কিন্তু 40 জনের মতো শিশু কিন্তু এখনো পর্যন্ত এখানে ভর্তি রয়েছেন এবং ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আমি পুরুষ ওয়ার্ডে একটু যেটি আমি খবর নিয়ে জানতে পেরেছি, সেখানে কিন্তু প্রায় 1/2 শতাধিক
যে বয়স্ক রোগী কিন্তু এখানে এই ঠান্ডাজনিত বিভিন্ন রোগে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এছাড়া কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন, এখানে কিন্তু কিছুটা ওষুধ সংকটও কিন্তু এখানে দেখা দিয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে এখানে ঠান্ডাজনিত রোগের বিভিন্ন ধরনের যেই অ্যান্টিবায়োটিক ওষুধ, ফ্লুক্লক্স বা এবং বিভিন্ন ধরনের স্যালাইন, এই ধরনের ওষুধের কিন্তু সংকট রয়েছে। এছাড়া যে সিরিঞ্জ ইনজেকশন পুশ করে যে সিরিঞ্জ, সেটিরও কিন্তু এখানে একটা সংকট দেখা দিয়েছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে আসলে যেমনটি জানিয়েছে, ইতিমধ্যেই কিন্তু এই ওষুধ এবং যে সিরিজ সংকটে, যে চিকিৎসা সরঞ্জাম সংকটে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং যে এইসব বিষয়ে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিন্তু অবহিত করা হয়েছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু যেই এই সংকট তারা কাটিয়ে উঠতে পারবে বলে জানিয়েছেন। এছাড়া আমি আজকে কিন্তু সকালবেলা কথা বলেছিলাম কিশোরগঞ্জের যে প্রথম শ্রেণীর যে আবহাওয়া অফিস রয়েছে, সেখানে তারা যেমনটি জানিয়েছেন আজকে কিন্তু সর্বনিম্ন 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে নির্ধারণ করা হয়েছে এবং এই ঠান্ডা কিন্তু এই সপ্তাহে কিছুটা সূর্যের দেখা মিললেও আগামী সপ্তাহতে কিন্তু শৈত্যপ্রবাহের দিকে যাবে বলে জানিয়েছেন। আর হাসপাতালের যে ডাক্তাররা রয়েছেন তারা আসলে যেমনটি জানিয়েছেন যে শিশু এবং বয়স্কদের যেই ঠান্ডাজনিত যে সমস্যা, আসলে গরম কাপড় পরিধান এবং যতটুকু সম্ভব যে একটু গরম, নিজেকে আসলে একটু উষ্ণ রাখার যে ব্যবস্থা, তা সেগুলো আসলে গ্রহণ করার জন্য। তো এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে আমার কাছে এই শীতের যে প্রকোপ, তার সর্বশেষ খবর। তোফায়েল, অনেক ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম, এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, যানজট নিরসনে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? যে সমস্যাটির জন্য যে সমস্যার দিন দিন প্রকট আকার ধারণ হয়েছে, এটা হচ্ছে যানজট সমস্যা। আর এই যানজটের কারণে পৌর নাগরিকদের প্রতিনিয়ত কিন্তু দুর্ভোগ পোহাতে হয়। তো যানজট নিরসনে 2020 সালে পৌরসভা থেকে 1050টি ইজি বাইক এবং 3000 অটোরিকশার অনুমোদন দেওয়া হয়। তবে এর বাইরে কিন্তু প্রায় 3 থেকে 4 গুণ কিন্তু শহরে যে লাইসেন্সবিহীন অটোরিকশা কিন্তু ইজি বাইক প্রতিনিয়ত চলাচল করছে, ফলে এটা একটি চরম দুর্ভোগ আকারে প্রকাশ ধারণ করেছে। তো আমি সকাল থেকে শহরে প্রায় বিভিন্ন পয়েন্ট করে দেখে যেমনটা লক্ষ্য করেছি যে কাউতুলি মোড়, টি রোড, কালীবাড়ি, সদর হাসপাতাল রোড সহ যে বিভিন্ন পয়েন্টে প্রায় ভ্রাম্যমাণ কতগুলি স্ট্যান্ড রয়েছে। এই স্ট্যান্ডের কারণে যে অটোরিকশার স্ট্যান্ড, ফলে কিন্তু যানজট লেগেই থাকছে। তো এই পৌর শহরের যে রাস্তায় 10 থেকে 15 মিনিট যেতে সময় লাগে, সেই সময়টা কিন্তু বেড়ে 40 থেকে প্রায় 30 থেকে 40 মিনিট সময় পার দিতে হয় যাত্রীদের। তো সাধারণ লোকজন আমাকে বলছেন যে দিন দিন এই যানজটের আকার কিন্তু প্রকট আকার ধারণ করছে। এই শহরে বিভিন্ন যে পয়েন্ট আছে, পয়েন্টে যেসব ইজি বাইক প্রবেশ করছে, ফলে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। এছাড়াও যে পৌর শহরের বাইরে থেকে যে আশপাশে বিভিন্ন যে ইউনিয়ন রয়েছে, এই ইউনিয়ন থেকে প্রতিনিয়ত বিভিন্ন যে অটোরিকশা, তারপরে ইজি বাইক কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু যানজটের একটা চিত্র আমরা লক্ষ্য করি। তো সাধারণ নাগরিকদের দাবি যে যানজট যদি কমানো না হয়, তাহলে কিন্তু মাত্রা কিন্তু দিন দিন বেড়ে চলবে। তো যানজটের দুর্ভোগের কারণে যেসব মানুষ দুর্ভোগ পাওয়াতে, আমি একজন সাধারণ নাগরিকের সাথে কথা বলবো, যানজটের কারণে আপনাদের কিরকম দুর্ভোগ পাওয়াতে যদি আমাদেরকে জানাতেন। আসলে এই শহরের মধ্যে আমরা জানি যে 19 বর্গ কিলোমিটার একটি বড় এলাকা 10টি পয়েন্টে প্রতিনিয়ত আমরা যারা অফিসের কাজে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বেরোই, প্রতিনিয়ত কিন্তু আমরা যানজটের শিকার হচ্ছি। এর মধ্যে রামকানাই পয়েন্ট অন্যতম, রামকানাই, কুমারশিলী মোড়, মোড়ের গোড়া এবং পুরাতন কোর্ট রোড পয়েন্ট এবং কাউতুলি পয়েন্ট, প্রত্যেক জায়গায় দেখবেন আপনি প্রতিনিয়ত যানজট লেগে আছে। এখানে যে যারা স্টেক হোল্ডার, ট্রাফিক পুলিশ এবং পৌরসভা কর্তৃপক্ষ, তাদের কোনো দায়িত্ব আমরা প্রতিনিয়ত কোনো লক্ষ্য করিনি, কারণ তারা যদি চেষ্টা করতো তাহলে এটা হতো। আমরা জানি যে আরডিসি বৈঠক হয় জেলা প্রশাসকের নেতৃত্বে, সেই বৈঠকও কিন্তু এটি উঠে আসছে এবং জনগণের কিন্তু তীব্র দাবি ছিল শহরে যানজট নিরসন, কিন্তু সেটি হচ্ছে না। আপনি জানেন যে সকাল 10টার মধ্যে যে বাণিজ্যিক ট্রাকগুলো
শহর থেকে বেরোবে এবং রাত 9টার পরে ট্রাকগুলো প্রবেশ করবে, সেই বিধিটি কিন্তু মানা হচ্ছে না। কথিত আছে এখানে যে ট্রাফিক পুলিশ সদস্যরা যারা দায়িত্ব পালন করেন তারা ম্যানেজ হয়ে ট্রাকগুলোকে যত সময় কিন্তু শহরে প্রবেশ করতে দেন বলেই শহরে তীব্র যানজট প্রতিনিয়ত লেগে থাকে। এই থেকে আমরা নগরবাসী বা শহরবাসী পরিত্রাণ চাই, নিশ্চয়ই তারা এই পদক্ষেপ নেবে না আমরা আশা রাখি। ধন্যবাদ আপনাকে। তো একজন সাধারণ নাগরিককে আমরা কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে যানজটের কারণে তাদের কি ধরনের সমস্যা পোহাতে হয়। তো যানজট নিরসনে যে ট্রাফিক বিভাগের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে শহরের যানজট কমাতে তারা কিন্তু যেসব অবৈধ অটো রিক্সা এবং ইজি বাইক প্রবেশ করছে তারা কিন্তু প্রতিনিয়ত মামলা দিচ্ছেন এবং এই যানজট কমাতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। এছাড়া এই যানজটে যে পৌরসভা কিন্তু যানজটের নিরসনের ব্যাপারে তাদের কোনো উদ্যোগই নেই। চলমান পরিস্থিতিতে যে পরিমাণ যে অটো রিক্সা এবং ফুটপাথ দখল করে যে ভ্রাম্যমাণ হকাররা এখন দখল করে আছে, যার ফলে কিন্তু মানুষের দুর্ভোগের কোনো সীমা থাকছে না। তো এ বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষের সাথে আমার কথা বলছেন, তারা বলছেন যে যেহেতু যানজট একটি প্রকট আকার দিন দিন বেড়েছে, সেজন্য তারা যে পৌরসভা থেকে যেসব অটো রিক্সা এবং ইজি বাইকের লাইসেন্স দেওয়া হয়েছে এগুলো কিভাবে আরো কমানো যায় এবং যানজটটা আরো কমিয়ে মানুষের যাতে বিঘ্ন না ঘটে সে বিষয়ে তারা কিন্তু একটি পরিকল্পনা গ্রহণ করছে বলে আমাকে জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, অনেক ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ায় যানজট এবং জনগণের দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই ও রানওয়ে পরিদর্শনে বগুড়ায় গেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জুরা। এই মুহূর্তে বিমান বাহিনী প্রধান কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বিমান বাহিনীর আওতাভুক্ত ছিল সেই সময়। পরবর্তীতে আমরা যখন আস্তে আস্তে এগুলিকে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করেছিলাম এবং অভ্যন্তরীণ রুটে আমাদের যখন নিজস্ব দেশের যোগাযোগ ব্যবস্থা খুব দুর্বল ছিল, এখান থেকে ঢাকা থেকে বগুড়া আসতে ব্রিজের আগে যেভাবে আসতে হতো অনেক সময়, তখন এই জায়গাগুলি খুব ইম্পর্টেন্ট ছিল যাতে এয়ার কানেক্টিভিটি থাকে। পরবর্তীতে এখানে আমরা স্টল বন্দর নির্মাণ করা হয়েছিল এবং বেশ কিছুদিন আমাদের বিমানের তখন যে প্লেনটা ছিল এটিআর, সেই এটিআর বিমানটা এখানে এই স্বল্প দৈর্ঘ্য রানওয়েতে অপারেট করতে পারত এবং পরবর্তীতে যখন সেটাও বন্ধ হয়ে গেল সেতু নির্মাণ হওয়ার পরে যমুনা সেতু, তখন এটা বিমান বাহিনী আমরা আমাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করে আসছি এবং সিভিল এভিয়েশনের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, এমওইউ হয়েছে, সেই এমওইউর মাধ্যমে আমরা ব্যবহার করছি। বাংলাদেশের যতগুলি ঘাঁটি বিমান বাহিনীর আছে বেশিরভাগই আমরা যৌথ ব্যবহার করি। তো যৌথ ব্যবহার করতে কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের দেশ ছোট এবং রিসোর্সেস কম, আমরা এভাবেই করাটাই আমাদের সাশ্রয়ী হবে। তো সেই হিসাবে আমরা এটাকে ধরে রেখেছি এবং আমরা আছি বলেই আজকে এই এলাকাটা আছে। এবং আপনারা ভালো করে জানেন এটা যদি অ্যাবান্ডেন্ট হতো, যেমন অন্যান্য ডিজিজ এয়ারফিল্ড যেগুলি আছে বাংলাদেশে, অনেকগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ওগুলি অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে। বাট এটা এখনো আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে। দৈর্ঘ্য ছোট হতে পারে কিন্তু এটা এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড। এখন আমরা জানি, আপনারা সবাই বলেছেন, আমরাও শুনেছি যে এই জায়গাটা থেকে একটা বিমানবন্দর হওয়া যায় কিনা, সেটা অবশ্যই আমি মনে করি হতেই পারে। প্রয়োজন আসছে, কারণ এখানে অনেক অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরো পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই জায়গাটা সচল করতে হলে এয়ার কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসা যেতে পারে। তো সেই জন্যই আমরা চেষ্টা করছি। আজকে আমরা এসেছি রানওয়ে ইন্সপেকশন করতে। আমার মোটামুটি জানা আছে, আমি বছরে 1-2 বার করে এখানে আসি বিভিন্ন কারণে। আপনারা এটাও জানেন যে আমাদের একটা রেডার ইউনিট আছে যেটা বগুড়া শহরের ভিতরেই। তো এখানে আমার জানা আছে, কিন্তু এই রানওয়ের অবস্থা বর্তমানে খুবই দুর্বল। এইমাত্র আমাকে প্রধান প্রকৌশলী সিভিল এভিয়েশন জানালেন যে এটা এলসিএন মানে স্ট্রেংথ, যেটা শক্তি, কতটা লোড সে বিমানে নিতে পারে সেটা খুবই কম। দৈর্ঘ্য তো কম আছে, এটা শক্তিও কমে গেছে। সেই শক্তি বৃদ্ধি করতে হবে, এটার সারফেসটাকে স্ট্রং করতে হবে। কিন্তু যদি আমরা এটা ডোমেস্টিক পারপাসে ভবিষ্যতে ইউজ করতে পারি, বর্তমানে যেসব বিমান আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে প্রাইভেট এয়ারলাইন্স, তাদের যে বিমান আছে তারা যদি অপারেট করতে হয়, তাদের যে বিমান আছে এই লেন্থে হবে না। সো রানওয়ে বৃদ্ধি করতে হবে। সেই জন্য আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না। এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি এবং ওই জন্যই আমার সাথে চেয়ারম্যান মহোদয় আছেন এবং উনি অবশ্যই এটা তার মাধ্যমে উপস্থাপন করবেন। আমরা চেষ্টা করবো এই রানওয়ের
অপারেশনাল যে সার্ফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো, যাতে কিনা আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো। বক্তব্য রাখছিলেন বিমান বাহিনী প্রধান। দালাল ছাড়া কোনো সেবা মিলছে না, গাজীপুর বিআরটিএ কার্যালয়ে হতে হয় পদে পদে হয়রানি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, প্রশাসনের নাকের ডগায় কিভাবে এমন কার্যক্রম চলছে, আর সেবা নিশ্চিতে কোনো পদক্ষেপ দেখছেন কিনা? ইশিকা, আপনি জানেন যে গাজীপুর যে বিআরটিএ রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু দালাল ছাড়া কোনো কাজই হয় না। এখানে যারা সেবা গ্রহীতারা যারা আছেন, যারা দূর দূরান্ত থেকে এখানে আসেন, তারা কিন্তু অভিযোগ করেছেন যে বছরের পর বছর তাদের কিন্তু ঘুরতে হচ্ছে, অর্থাৎ স্লিপ রয়েছে, অর্থাৎ সেই স্লিপে খালি আপনার সময় বাড়িয়ে দেওয়াই তাদের কাজ। এখানে কিন্তু আপনার দালাল ছাড়া কোনো কাজই হচ্ছে না। দালালই যেন এই অফিসের সবকিছু, অর্থাৎ এখানে কিন্তু দালালদের এই অফিসের প্রাণ ভ্রমরাই বলা চলে, এবং সর্বক্ষেত্রে এবং আপনার সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে দালাল শ্রেণীর লোকজন রয়েছে। তারা এখানে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে যা কিছু এই করতে আসেন, তারা কিন্তু দালালের হাত ধরেই এখানে করতে হয়, অর্থাৎ দালাল ছাড়া কিন্তু এখানে এই অফিসে কোনো কাজই হয় না। এরকমটাই কিন্তু যে সাধারণ মানুষ রয়েছেন তারা করছেন। আপনি জানেন যে গাজীপুর জেলা প্রশাসনের নাকের ডগায় কিন্তু এই বিআরটিএ যে গাজীপুর যে অফিস রয়েছে, সেই অফিসটা কিন্তু জেলা প্রশাসনের একদম নাকের ডগায়। কিন্তু জেলা প্রশাসন কর্তৃক এখান থেকে নজরদারি যে আরো বৃদ্ধি এবং নজরদারি বাড়ানোর কিন্তু তাগিদ দিয়েছেন সাধারণ যে মানুষ রয়েছেন তারা যেটা জানিয়েছেন। এখানে কিন্তু আপনি জানেন যে জেলার দূর দূরান্ত থেকে শত শত মানুষ কিন্তু এখানে প্রতিদিন ভিড় করে তাদের নানা সমস্যা নিয়ে, কিন্তু এখানে থেকে কিন্তু কোনো সেবাই তারা পাচ্ছেন না, এরকমটাই কিন্তু জানিয়েছেন। তো এখানে যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি গাজীপুর বিআরটিএ, এখানে কিন্তু আমি সকাল থেকে লক্ষ্য করেছি যে এখানে কিন্তু আপনার শত শত দালাল কিন্তু এখানে আমরা দেখেছি যে অবস্থান নিয়েছেন, এবং তারা কিন্তু অবস্থান নিয়ে তারা কিন্তু আপনার এই যত কাগজপত্র আছে যা কিছু আছে সব তাদের হাতেই দিতে হয়, এবং তারা কিন্তু এখানে আরেক নতুন বিড়ম্বনার শিকার হয়েছেন। তারা গাড়ি যখন ফিটনেস বা কাগজ করতে আসেন তখন কিন্তু সেটা হলো যে তারা কিন্তু আপনার এখানে আসার পরে যে সিএনজির যে বোতল রয়েছে, এলপি গ্যাস বা সিএনজির বোতল, সেটা কিন্তু একটি বিড়ম্বনার কথা বলেছেন তারা, যে এখানে সিএনজির বোতল যে পরীক্ষা, সেই পরীক্ষা মানে তাদের যে নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গা থেকে কিন্তু সেই বোতলগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তা না হলে কিন্তু আবার সেটা কিন্তু দালালকে 2500 টাকা দিলেই সেই দালাল কিন্তু সেই কাগজগুলো আবার ঠিক করে দিচ্ছেন। তো এভাবেই কিন্তু গাজীপুর যে বিআরটিএ রয়েছে সেটা কিন্তু আপনার দালাল ছাড়া কিন্তু এখানে কোনো কাজই সাধারণ মানুষ করতে পারে না, অর্থাৎ অফিসে ঘুরতে ঘুরতে তাদের এক প্রকার মানে তারা এই কাগজের আশা ছেড়েই দেন। তো এখানে কিন্তু আমরা এরকম কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু 4 বছর ধরে, অর্থাৎ সেই করোনার আগে থেকে কিন্তু তারা ঘুরতেছেন, তাদের কাগজ কিন্তু এখন মানে হাতে যে সেটা যে কাগজের মধ্যে অর্থাৎ সময় বৃদ্ধি বাড়িয়ে দেন সেই কাগজও কিন্তু ছিঁড়ে শেষ হয়ে গেছে। এইরকমটাই হয়েছে যে এই বিআরটি অফিসে আপনি জানেন যে সকাল থেকে সেই গভীর রাত্র পর্যন্ত এখানে কিন্তু সম্পূর্ণ অফিসটাই নিয়ন্ত্রণ করেন দালাল শ্রেণীর যারা রয়েছেন তারা। তো আমরা যখন ছিলাম এখানে, যখন অবস্থান করেছিলাম তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি দালালদের ছুটাছুটি, হঠাৎ করে কিন্তু অফিস একদম ফাঁকা এবং কোনো কর্মকর্তাকেই কিন্তু আমরা অফিসে আমরা দেখতে পাইনি, এবং তারা কিন্তু সবাই এখন ব্যস্ত সময় পার করছেন। এবং সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু যেটা জানিয়েছেন যে এখানে দালাল ছাড়া কোনো কাজই হয় না, এবং প্রতি স্তরে কিন্তু হয়রানির শিকার হচ্ছেন, অর্থাৎ প্রতিটি রুমেই গেলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, এরকমটা কিন্তু অভিযোগ রয়েছে সাধারণ যে গ্রাহক সেবা নিতে যারা আসেন তারা। তো গাজীপুরের যে একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে আপনি জানেন যে জেলা প্রশাসনের সন্নিকটে, কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন তারা চাচ্ছেন যে জেলা প্রশাসনের নজরদারিটা এই সেক্টর একটু বৃদ্ধি করার জন্য, এবং তারা যাতে এই সেক্টরটার মধ্যে বেশি দৃষ্টি দেওয়ার জন্য বলছেন। তো গাজীপুরের বিআরটি অবস্থা কিন্তু আসলেই এখানে কিন্তু আমরা দেখতে পেলাম এসে যে সবকিছু, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, এখানে কিন্তু ফিটনেস এবং আপনার ওই যে ফিঙ্গার, সব জায়গায় কিন্তু হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তো এই জায়গা থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা মুক্তি চাচ্ছেন, এবং এখানে একটি পরিচ্ছন্ন একটি অফিস তারা চাচ্ছেন, যে এখানে যেহেতু অনলাইনে কাজ হয় সেটা যেন একটি পরিচ্ছন্ন একটি অফিস তৈরি হয়, সাধারণ মানুষ যেন সেবা নিতে পারে। তো এই ছিল আমার কাছে গাজীপুর বিআরটি থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল দেশ জনপথ লাইভে, সাথে থাকার জন্য ধন্যবাদ।